দেখ ভাই, আমি ভদ্র হয়ে গিয়েছি, রোজা আসি। নামাজে যাওয়ার আগে না হয় কাউকে সরি নামাজে যাওয়ার আগে না হয় বউকে শুয়ে কথা দিচ্ছি, এই 1 মাস গালিটালি দিব না, অকারণে কাউকে মারবো না। তবে হ্যাঁ, যে চোদনা অকারণে আমার পিছনে সুড়সুড়ি দিতে আসবে তাকে সুস্থভাবে ফিরতেও দিব না। তুইও দুষ্টমি করিস না, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না। যা যা, বাড়ি যা। বাড়ি যাব? আগে তোর 3 বোনের এক বোনকে দে, খেয়ে কবরে শুয়ে আসি। এই বালের এই বালের বাল লা কুঠাস না বলে দিচ্ছি। তুমি আমার বিয়ে করা বউ না, যে আদর করার লোভে ঘরে আটকে তোমায় অসুধা কথাবার্তা গোগার্সে গিলে যাব। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না শাওনের, মাথা এলোমেলো হয়ে যায়, মেজাজ সামলানো দায় হয়ে পড়ে। এখনই হচ্ছে, তাই সে চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করলো। লাস্টবার বলছি, মুখে লাগাম দে। কনক যেন এবার আরো ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরে অনবরত হাত বুলানোয় তার হাতে এখনো মাটি লেগে আছে। সেই মাটি হাতে সায়নের টি শার্টের কলার চেপে বলল, ওই মাদার, কেন লাগাম দেব? বল কেন? আমার সাথে শত্রুতা? আমাকে খুন করতি? আমার বোনের দিকে কেন হাত বাড়ালি? কেন এত কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? কেন মারলি বল? আমি তোর 3 বোনের কাউরে অসম্মান করেছি? বাজে টোনে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়েকটা দিন আমার বোনটা আমাকে ভাইয়া বলে ডাকে না, ঘরে ফিরলে ছুটে আমার কাছে আসে না, আমার মা আমার সাথে কথা বলে না, ভাইয়া ডাক শোনার জন্য বুক জ্বলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার করে দিয়েছিস তুই। তোকে আমি ক্ষমা করব না, কখনোই না। আজ এক অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুইও জীবনে একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি। আল্লাহ যেন তোকে দাঁড় করায়। আমার চোখের পানি যেন তোর জীবনের অভিশাপ হয়ে আসে। আমার মতো তুই একবার ভাইয়া ডাক শোনার জন্য পাগল হয়ে যাবি। তোকেও যেন বোনের নগ্ন দেহের সামনে দাঁড়াতে হয়, চোখে দেখতে হয় আদরে বোনের ক্ষতবিক্ষত লাশ। বোনকে দেওয়া নামটা রেখে সবাই যখন ধর্ষিত নামে ডাকবে তখন শুনতে কেমন লাগে তুইও যেন বুঝিস। তোর জীবনেও যেন এমন তিক্ত অভিজ্ঞতা আসে। শাহনাজ সহ্য করতে পারল না, শক্ত হাতে ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। পাল্টা আক্রমণ কনকও করলো। সেও বসালো আরেক ঘুষি। তবে সায়ন একের পর এক এলোপাথারি মারতে শুরু করলে রুবাব তাদের আটকাতে চাইলেও পারল না। আজম শীষ বাজাতে বাজাতে এসে দাঁড়িয়েছে কেমন, ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। শাহান যেন উন্মাদ, ভিড়ে জমে গেছে পথচারীদের। রুবাব আর আজম কোনো মতে ছাড়াতে গেলে শায়ন বলে, এই শুয়ারের বাচ্চা, এই কতবার বলবো তোর বোনকে রেপ করিনি? শালা বাইনচোদ, আমার কি মেয়ের অভাব রে? আমাকে কি তোর মতো ভদ্রমাসের কুকুর পেয়েছিস যাকে তাকে লাগিয়ে বেড়াই? আমার এক ইশারায় যথেষ্ট তোর বোনের থেকেও শত শত সুন্দরী মেয়েকে বিছানায় তোলার। রেপ রেপ করে আমাকে তুমি রোজ রোজ এই ভোজন গান শোনাও। আজ তোমার ভোজন গান তোমারই পেছনে ভরবো শালা। কথাটা বলে শায়ন কনককে ধাক্কা মেরে অফিস রুমে ঢুকলো। তারপর ড্রয়ার খুলে একটা পেন ড্রাইভ এনে কনকের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, ভেড়াচুদা, এটা দেখ কে তোর বোনকে রেপ করে এসে। সেই সাথে শুনেও নাও, তোদের চোদার সময় নেই এই সায়নের। আমার রুশিও এত জঘন্য না। সর চোখের সামনে থেকে, যা সর। আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তুই শেষ। কথাটা বলেই কনককে আরেকটা কিক মারতেই রুবাব কানে ফোন ধরা অবস্থায় চিৎকার করে উঠল। শায়ন ভ্রুকুচকে তাকালে রুবাব বলে, ভাই, শুদ্ধ কল করেছে। দ্রুত হাসপাতালে চলো। তোমার আর শ্যামর নাকি একই ব্লাড। হুম, তো জুনিয়রদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, দ্রুত চলো। এরপর সংক্ষিপ্ত আকারে পুরো ঘটনা শুনে শায়ন প্রাণপণে ব্যাগ নিয়ে ছুটতে শুরু করলো। তাদের যেতে দেখে কনক মুখ ভর্তি রক্ত থু মেরে ছুঁড়ে ফেলে। তারপর হাত দিয়ে নাক মুছে মাটিতে শুয়ে বলে, মৌমাছির চাকের মতো তোর বিপদ ঘুরঘুর করছে রে সায়ন। কত দিক সামলাবি তুই, কতবার সেভ করবি বোনদের। তোর বাগানের সেরা ফুলটাকে তুলবেই ইয়াসির, দুমড়ে মুচড়ে শেষ করবেই সে। আজকাল তোর সময়টা খুব ভালোই যাচ্ছে রে, তবে ভালোর পরে মন্দের আসন তা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানি চুবানি খাওয়াতে শুধু ইয়াসিরই যথেষ্ট। রেডি থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের। RLRC নামের এক উন্নত মানের হাসপাতালের ওটির সামনেই বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। চোখ ভর্তি জল নিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওটির দরজার দিকে। সাম্য সৃজনের অপারেশন এখনো চলমান।
গাড়ির কাজ ঢুকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে। গুরুতর আঘাত পাওয়ার সাথে সাথে জ্ঞান হারিয়েছিল তারা। পথচারী মানুষটি সিমিনকে ভুল তথ্য জানিয়েছিল সিরাত তেমন আঘাত পায়নি, অথচ হাসপাতালে এসে দেখে গেছে সবচেয়ে সেই বেশি আঘাতপ্রাপ্ত। অসহায় মা হয়ে যখনই বুঝেছে গাড়িটা তাদের দিকেই ধেয়ে আসছে, তখনই সে বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়েছে। ফলস্বরূপ তার পিঠে লেগেছে সম্পূর্ণ আঘাত। ডাক্তারদের ধারণা মতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ওনার। পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পেলে জানা যাবে মোট কটা হাড় ভেঙে গেছে। এদিকে সাম্য আর সৃজন যমজ, জন্মগত ত্রুটি থাকায় কম বয়সে বেশি পাওয়ারের চশমা পরে তারা। এখন আবার এত বড় অ্যাক্সিডেন্ট, মাথায় নাকি আঘাত পেয়েছে। তিনজনেরই ক্রিটিক্যাল অবস্থা। তাদের চিন্তায় সকলে অস্থির। পথচারীরা প্রথমে যে হাসপাতালে ভর্তি করেছিল সেখান থেকে ইমিডিয়েট এখানে আনা হয়েছে। এই হসপিটালে সবসময় বিদেশি ডাক্তাররা আনাগোনা থাকে। চিকিৎসার মানও অনেক উন্নত। তাছাড়া এই হাসপাতালে শুদ্ধ সহ তার সব ফ্রেন্ডদের শেয়ার আছে। কাজের সূত্রে চেনা জানা ডাক্তারও পরিচিত আছে। তাদের মধ্যে অর্থোপেডিক সার্জন, নিউরোসার্জন, স্পাইন স্পেশালিস্টদের জরুরি মিটিংও বসেছে। ওনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালির নামকরা ডাক্তার। রিপোর্টে সিরাতের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর সাম্য আর সৃজনের মাথার জন্য নিউরোলজিস্ট মিস্টার জুম এবং নিউরোসার্জন নিয়ার তত্ত্বাবধানে সাম্য আর সৃজন আছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি ওনারাই বেস্ট চিকিৎসা করে যাবেন। তিনজন গুরুতর আহত হয়, তিনজনেরই ইমিডিয়েট রক্ত প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করেই যাচ্ছেন সব দিক সামাল দেওয়ার, কিন্তু সাম্যের শরীরে অন্যের রক্ত শুট করছে না। এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা দিচ্ছে লাল লাল গুটি। ডাক্তাররা ব্যাপারটা খেয়াল করা মাত্রই রক্ত দেওয়াও বন্ধ করে দিয়েছে। কথাটা জানা মাত্রই শুদ্ধ রুবাবকে কল করে জানিয়েছে সে সায়ন সেখানেই থাকুক, হাসপাতালে যেন উপস্থিত হয়। তার কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে দুই ভাই। রোজা অবস্থাতেই শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য। সাম্যকে রক্ত দিল সায়ন। সৌভাগ্যবশত এবার আর কিছু হলো না সাম্যের। সৃজনের রক্ত মিলে শীতলের সাথে। বাড়িতে এই দুজনের রক্ত আবারও পজিটিভ, কিন্তু শীতলের বয়স কম, ওজনও কম। এর আগে কাউকে রক্ত দেয়নি সে। তাছাড়া বাচ্চা মেয়েটা রোজা আছে, তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি না। শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারল না। তখন সে শুদ্ধের সামনে দাঁড়িয়ে ফুপাতে ফুপাতে বলল, আমার ছোট ভাইরা কষ্ট পাচ্ছে, তাদের রক্ত প্রয়োজন। আমার দেহে অনেক রক্ত থাকার পরেও যদি ভাইদের দিতে না পারি তাহলে নিজেকে মাফ করতে পারবো না। শুদ্ধ ভাই, প্লিজ আমাকে রক্ত দিতে দেন। শুদ্ধ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন থেকে সমানে কেঁদেই যাচ্ছে। শীতলের কথা শুনে বড়রা এগিয়ে এলেন। শাওন চৌধুরী চোখ মুছে শীতলের দুহাতে চুমুকে ভেজা কণ্ঠে বল, শোনো মা আমার, তুমি তো নিজেও বাচ্চা, রক্ত দিলে তুমিও অসুস্থ হয়ে যেতে পারো। রক্ত ম্যানেজ হয়ে যাবে মা। আমার কিচ্ছু হবে না চাচু, তোমার বোঝার চেষ্টা করো। সত্যি বলছি, আমার কিচ্ছু হবে না। আমাকে রক্ত দিতে দাও, আমি রক্ত দেব। শীতল নিজের কথায় অটল, সে রক্ত দেবে। এমন সময় মেয়ের জেদ দেখে সিমেন ধুম করে একটা কিল বসিয়ে দেন শীতলের পিঠে। শীতল ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলে, নিবা না তো আমার রক্ত? সত্যি নিবা না? তাহলে আমিও বলছি, এখন আমার রক্ত না নিলে আমি এক্ষুনি বাসায় যাব। তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ঝরাবো। যে রক্ত আমার ভাইদের গুরুতর অবস্থাতেও কাজে লাগে না, সেই রক্ত শরীরেই রাখবো না। কথাটা শুনে অনেকেই তাকে বোঝালেও কাজ হলো না। জেদি একরোখা শীতলের জেদের কাছে সবাইকে হার মানতেই হলো। সে ছোট ভাইকে রক্ত দিবেই দিবে। তার এমন পাগলামোতে শুদ্ধ আর বারণ করলো না। নার্সকে ইশারা করে শীতলকে ভেতরে নিয়ে যেতে বলল। একটু পরেই এক মেয়েকেও সেখানে পাঠালো। মেয়েটি নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতে বলতেই রক্ত নেওয়ার প্রসেস শুরু করে। গল্পে গল্পে বোকা শীতলটা খেয়ালি করেনি শুদ্ধের ইশারায় হাফ ব্যাগেরও কম রক্ত নেওয়া হয়েছে, এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে, তাই অন্য ব্যাগ ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে। ব্যাগ ভর্তি রক্ত দেখে শীতল ভেবেছে ওরই রক্ত, তাই রক্ত দেওয়া শেষে তার মুখে হাসি ফুটেছে। কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে ওঠে, চোখ অন্ধকার দেখছে। দুর্বলতায় পড়তে গেলে শক্ত একজোড়া হাতের মালিক তাকে আগলে ধরেছে। শীতলের মাথা ঠেকেছে এক মানবের প্রশস্ত বুকে। শীতলের চোখ বন্ধ করে আঁকড়ে ধরেছে সেই মানুষটাকে।
নাকে বিচ্ছে পরিচিত ক্রেড অ্যাভেন্টিয়াস নামের আইকনিক ও বিলাসবহুল পারফিউমের সুঘ্রাণ, যেটা ফ্রুটি উডি স্মোকি এবং খুবই ব্যালেন্সড। তাদের বাড়িতে শুদ্ধ ভাই এটা ব্যবহার করে। সেই হিসেবে নেত্রজোড়া না খুলেই আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই। পড়তে নিলে শুদ্ধ এখন নিশ্চয়ই তাকে ঝাড়ি মারবে। সে কথা ভেবেই সেভাবেই বুকে মাথা টেকিয়ে বিড়বিড় করে বলল, একদম ঠিক আছি শুদ্ধ ভাই, সামান্য এই একটু মাথা ঘুরেছে, এই যা। কথাটা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল। তারপর পাশের একটা কেবিন দেখি সিমিনকে বলল শীতলকে শুয়ে দিয়ে আসতে, কিছুক্ষণ রেস্ট নিক সেখানে। শুদ্ধের কথা শুনে সিমিনও তাই করলেন। এদিকে শুদ্ধের কল পেয়ে ছুটে এসেছে হাসান, কামরান, অর্ক। কিছুদিন ধরে বিশেষ কাউকে নজরদারিতে রাখতেই গা ঢাকা দিয়েছিল ওদেরকে। কাজের কাজ হয়ে গেছে এবং পাকাপোক্ত খবর এনেছে আজকের এই ঘটনাটা পরিকল্পনা মাফিক। এসব ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসির শেখ। তবে কারা তবে কারো কাছে সেটা প্রকাশ করলো না, নিজেদের মাঝেই গোপন রাখলো। তারা ম্যাজিকের মতো ব্যাগে রক্তের ব্যবস্থাও করে ফেললো। তাদের এক একজনের উপস্থিতি ব্যস্ত হয়ে পড়লো ডাক্তাররা, নার্সরা। চৌধুরীরা এতদিন ভেবেছিল সাধারণ বেশে চলা ছেলেগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু আজ বুঝলো তারা এক একজন বড় মাপের মানুষ। তারা যা সেটা কাউকে বুঝতে দেয় না। 2 ঘন্টা পেরিয়ে গেলে ওটির লাল বাতি নিভে গেল। রক্তমাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন কয়েকজন ডাক্তার। বিপদ এখনো না কাটলেও জানালেন গা মাথা থেকে কাজ বের করা হয়েছে। আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে, তবে অবজারভেশনে থাকতে হবে তাদের। সিরাতের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক। ডাক্তারদের রিকোয়েস্ট করে বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে এক নজর সাম্য সৃজনকে দেখলেন। জান বাচ্চা দুটো সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে, চোখ পর জড়াও বন্ধ। কখন খুলে সেই চোখ? পূর্বের মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে, গলা ফাটিয়ে কান মাথা ঝাড়াফালা করে দেবে। টাকা নেওয়ার আবদার নিয়ে ঝুলে পড়বে শুদ্ধ সায়নের গলা ধরে। খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়া করবে কখন? আজ প্রথম রোজা, প্রথম ইফতার। হরেক রকমের ইফতার নিয়ে শেষে মারামারি করবে না ভাই বোনরা? আলু চপ কে কার ডিমের চপ কেড়ে খেতে পারে, এই নিয়ে দুষ্টু বুদ্ধি আটবে না? কবে হবে এসব? কখন হবে? এসব ভাবতে ভাবতে সবাই কাঁদতে কাঁদতে মন থেকে দোয়া করলেন। রোজাদারদের দোয়া মহান আল্লাহ ফেলবেন না নিশ্চয়। ঘড়িতে তখন বিকেল 4:30। শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে কেবিনের বেডে। এখনো মাথা ঘুরছে তার, খুব দুর্বল লাগছে। রক্ত দেওয়ার আগে বুঝেনি এত খারাপ লাগবে। রোজা থাকায় কিছু খেতেও পারছে না, ঘুমও আসছে না। সিমিনের থেকে শুনেছে সাম্য সৃজন নাকি ভালো আছে। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। কথাটা শুনে সে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে প্রতিটি ক্ষণে। কিন্তু চিন্তা হচ্ছে মেঝুমার জন্য। বাড়িতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত। তারা বোনরা পার্সোনাল সব কথাগুলো আগে মেঝুমাকেই জানায়। সাবধানও পায় জলদি জলদি, সমাধানও পায় জলদি জলদি। মেঝো ঠিক হয়ে যাবে তো? এসব ভাবতে ভাবতে তার চোখের কোণ গড়িয়ে জল পড়ে। আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেঝুমা। চোখের উপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কারো উপস্থিতি টের পেল। কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে, তাই নিজেকে সামলালো, কিন্তু লাভ হলো না। চোখ মুছতে না মুছতেই চোখ ভিজে উঠল। কেবিনের দরজা ভিজিয়ে রুবাব ভেতরে এলো, বসলো বোনের শিওরে। এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুলে জোরপূর্বক হাসার বৃথা চেষ্টা করে। তাকে চোখ মুখ দেখে রুবার দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না, পর কিংবা আপন কাউকে কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায়। এত নরম হলে কিভাবে হবে? হে পুতুলটাকে শুদ্ধ সামলাবে কিভাবে? কিভাবে দুনিয়াদারি বোঝাবে? মনে মনে এসব ভেবে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বোনের মন ভালো করতে ঠোঁটে হাসি ফুলিয়ে বলল, শুভ্র পাঠালো তোর খোঁজ খবর নিতে। শুদ্ধ ভাই কোথায়? কোথায় জেনে গেল? যাওয়ার আগে বলে গেল তোর খেয়াল রাখতে। কথাটা শুনেই শীতলের মুখ মলিন হয়ে গেল, ভেজা চোখের কোণে জমলো অশ্রু। সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে আর কথা বলে না, সে বলতে গেলেও না। এই তো কিছুক্ষণ আগেই রক্ত দিতে চাইলে সবাই বারণ করলো, কত বকলো, কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। তার দিকে তাকালোও না, কিছু বললোও না। অন্য সময় হলে ধমকে উঠতো, নয়তোবা চালাকাঠের বাড়ি বরাদ্দ রাখতো। সামান্য একটা ভুল করেছে না হয়, তাই বলে কথা বলাই বন্ধ করে দিতে হবে? সে জানে না তাকে না জ্বালালে, তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না, একদণ্ডও শান্তি পায় না। তবু এত পাষাণ হতে হবে কেন? হতে হবে একটু নরম হলে কি হয়?
তার বেলায় এত কঠিন পানিশমেন্ট কেন? এসব ভেবেই সে না কান্না সামলাতে পারল না। ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল, সেদিনের পর থেকে শুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না, ওনার রুমেও ঢুকতে দেয় না, আমাকে একেবারে পর করে দিয়েছে। শীতলকে এভাবে কাঁদতে দেখে রুবা ভ্যাবাচাকা খেয়ে গেল। হাসিও পেল খুব, তবে এখন হাসলে চলবে না, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আরে ধুর, কাঁদিস কেন বোকামে? শুদ্ধ খেয়াল রাখতে সরি আরে ধুর, কাঁদিস কেন বোকামে? শুদ্ধ খেয়াল রাখতে তো আর কমতি রাখছে না। জানিস কতবার দেখে গেছে তোকে, যাওয়ার আগে বারবার তোর দেখে খেয়াল রাখার কথা বলে গেছে। যে খেয়ালে পরপর অনুভব হয় সেই খেয়াল লাগবে না আমার। তুমি শুদ্ধ ভাইকে বলো আবার আগের মতো হয়ে যেতে। এটা হবে না রে পাগলি। কেন হবে না? ঘুমন্ত সিংহকে খুঁচিয়ে তুই অথচ তার হিংস্র থাবা হজম করবি না? শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ? কী সব বলছো ভাইয়া, কিছুই তো বুঝছি না। রুবাব হাসলো। হে পাগলিটাকে কি করে বোঝাবে? তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবী সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে। সে ছোট সরল মনা বিদায় ছেলেটা তার নিজের সুপ্ত অনুভূতিটাকে সন্তর্পণে লুকিয়ে রেখেছে। এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতে দেয় না এই চঞ্চলতার প্রতি ভীষণভাবে দুর্বল সে। দুর্বল না হয়েও কি আর থাকা যায়? কথায় কথায় এত মারে বকে, তবু এই মেয়েটা তার কাছেই যায়। তার আবদার শুদ্ধের কাছে, কারণে অকারণে রাগ অভিমান দেখানোর মানুষটাও ওই শুদ্ধই। শুদ্ধকে ভয় পায়ও না, তাও না, ভয় পায়, আবার তর্কও করে। এত মার খায় তবুও ঘুরে ফিরে তারই জিনিসপত্র ঘাটাঘাটি করে, কারণ তার শুদ্ধ ভাই তাকে প্রশ্রয় দেয়, শাসনের আড়ালেই তাকে প্রশ্রয় দেয়। এই অবুঝ মেয়েটাও বুঝে নেয় সেসব। কবে বুঝবে আর? তবে একটা কথা না বললেই নয়, এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যার জন্য শুদ্ধের মতো সংযমী এক ছেলেও মন হারিয়েছে। শীতল নিজের অজান্তে তার মনে প্রাণে প্রেম পুষ্প ফুটিয়েছে। তবে সে সত্যিই সন্ধিহান এই ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা, শীতলের সৌভাগ্য হবে কিনা শুদ্ধের মুখে ম্যাজিক্যাল শব্দ শোনার। মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল। সে কষ্ট পাচ্ছে, অথচ রুবাব ভাই হাসছে। সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, কেউ তাকে ভালোবাসে না, সব কষ্ট দেয়। শীতলকে মুখ ঘুরাতে দেখে রুবাব বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল, নির্দিষ্ট একটা সময় সবার জীবনে প্রেম আসে। সেই প্রেম ধরা দেয় বসন্ত রূপে, রঙিন কিছু স্বপ্ন লুটোপুটি খায় নির্ধারণ প্রেম অনুভূতিতে। তবে এই বসন্তের কারণে বারণ রয়েছে ভিন্নতা, মিশে রয়েছে মুগ্ধতা ও দগ্ধতা। এই বসন্তের ফাগুনের আগুনের ন্যায় এই আগুন নিজেকে যেমন পোড়ায়, সেই সাথে অন্যকেও পোড়ায়। রুবাবের কথায় আগামাথা কিছুই বুঝলো না শীতল, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রুবাবও বুঝলো শীতল কিছুই বুঝেনি, তাই আর কথা বাড়ালো না, বুদ্ধি কাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল। সেই মুহূর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে শখ ছুটে এলো, কেঁদে ফেললো মুখে হাত চেপে। এসবের কিছুই জানতো না সে। ফোন বন্ধ রেখে ল্যাবে কাজ করছিল, পরীক্ষাও ছিল। বিকেলে বাড়িতে ফিরে স্বর্ণের থেকে সব শুনে তাৎক্ষণিক ছুটে এসেছে। স্বর্ণ আসছিল, হঠাৎ মাঝপথে কি কাজ পড়েছে বিদায় বাড়ির দিকে ফিরে গেছে। শখ শীতলের মাথায় হাত বুলাতে বুলাতে দুবোন নীরবে কাঁদলো। তখনই রুবাব ওদের ধমকে থামালো, দুজনকে চোখে মুখে পানি দিয়ে আসতে বলে উঠে দাঁড়ালো। ইফতারের সময় হয়ে এসেছে, বাড়ির সবাই রোজা আছে। এত এত টেনশনে ভুলে গিয়েছিল, তাই ইফতারের ব্যবস্থা করতে দ্রুত পায়ে কেবিনের বাইরে যেতে হাসপাতাল ম্যানেজার এসে জানালো সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে, ইফতার গ্রহণ করলে খুব খুশি হবে। সবাই এটাও বুঝলো শুদ্ধের কারণে স্পেশালভাবে সেবা পাচ্ছেন ওনারা। এদিকে শুদ্ধ, সায়ন, অর্ক, হাসান, কামরান কেউ নেই, আপাতত বাড়ির কয়েকজনই আছে হাসপাতালে। সেই মুহূর্তেই শুদ্ধ জানালো হাসপাতালে ইফতার সেরে নিতে এবং ইফতারের পর শীতলকে বাড়ি পাঠিয়ে দিতে। অবলা গরুর গায়ে নাম্বার বসাতে চামড়া পুড়িয়ে দেওয়া হয় যাতে সেই নাম্বার কোনোভাবেই না ওঠে, তেমনি তোমার শরীরে আমি আমার নাম সেভাবেই খোদাই করব শীতল রানী, যেমন আমার নামটা তোমার শরীরে জ্বলজ্বল করে। সেই নামের উপরে আমি চুমু খাবো, চুমুতে চুমুতে ভিজিয়ে দেব তোমার নরম কয়া, শিহরিত হবে তোমার সর্বাঙ্গ। আহা, সেই দিনের অপেক্ষা। কথাটা বলেই আসির ল্যাপটপের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। ল্যাপটপে জলজল করছে শীতলের হাস্যোজ্জ্বল ছবি। মেয়েটাকে দেখলে খুব করে ছুতে ইচ্ছে করে। এত আদরে কেন মেয়েটা? পবিত্র একটা ভাব রয়েছে সর্বাঙ্গে। আচ্ছা,
মোমের মতো ফর্সা ত্বকে তার কঠোর স্পর্শ সহ্য করতে পারবে শীতল রানী, নাকি অসহ্য হয়ে আজ ভাইয়ের রক্ত দেখে যেভাবে কেঁদেছে সেভাবেই কাঁদবে? কাঁদলে কাঁদুক না, কিছু কিছু ক্ষেত্রে কাঁদা ভালো। একে একে বিড়বিড় করে সে রেড ওয়াইনের বোতল থেকে ঢকঢক করে ওয়াইন গিলল। বাম পা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এ আর নতুন কি, এইসবে অভ্যস্ত সে। তবে আশ্চর্যের ব্যাপার, তাকে শুট করেছে একটা মেয়ে। মুখ ছিল কালো কাপড়ে বাঁধা, অদ্ভুত সুন্দর দুটো চোখ, হাতের নিশানা অবাক করার মতো। কি সে কেন তার উপর হামলা করলো? তাকে তো কখনো দেখেনি, চেনেও না। তবে এক পলক দেখেই মনে হয়েছে সে যেন এক অগ্নিকন্যা। তখন পালাতে গিয়ে গাছের কাটার আঁচড় লেগেছে বুকে, গালে, গলায়। মেয়েটার পরে ঘন্টা খানিকের ব্যবধানে আবারও দু একবার আক্রমণ হয়। বুঝতে বাকি নেই স্বয়ং শুদ্ধ এসেছিল এখানে। তবে ভীষণ মজাও পেল শুদ্ধ সব জেনে যাওয়ায়। প্রথমে আদরের বোন কিডন্যাপ, এরপর ছোট ভাইদের গুরুতর অ্যাক্সিডেন্ট। আহারে, এখন সে যে খ্যাপা ষাঁড়ের রূপ ধরবে কথাটা ভালো করে জানে। আচ্ছা, ছানা দুটোকে একেবারে মেরে দিলে কেমন হতো? মারলে শুদ্ধ সায়ন কতটা তরপাবে? ধুর, ওদের কথা ভাবলে নেশা জমবে না। সেসব কথা আপাতত বাদ বলে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলেও পুনরায় তার মাথায় ঘুরপাক খেতে লাগলো সাহসী মেয়েটার কথা। মেয়েটা কে? আচ্ছা, চৌধুরী বাড়িতে এমন কোনো মেয়ে আছে নাকি যার নিশানা এত নিখুঁত, এত চমৎকার? কথাটা ভেবে এসে উঠে বসলো। ঠোঁটে চিমটি কাটতে কাটতে ভাবতে লাগলো ঘন্টা ছাড়েক আগের ঘটে যাওয়া ঘটনা। রাত তখন 2:30। অমাবস্যার রাত বিদায়, ঘুটঘুটে অন্ধকার চারপাশ। এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙা বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মানবী। বয়স আন্দাজ করা না গেলেও ধারণা করা যায় উচ্চতা 5 ফুট 5। পরনে ব্ল্যাক জিন্সের সঙ্গে লেডিস লেদার জ্যাকেট, মাথায় হেলমেট। সে গত 2 সপ্তাহ যাবৎ ঝাউবনের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখে। কেন রাখে? সে কে এসব জানে না ইয়াসির। তবে অন্ধকার রুমে বসে গতকাল থেকে মেয়েটাকে দেখে মিটিমিটি হাসছে সে। লুকোচুরি খেলা পছন্দ করে না। হাত যাবে নাকি নারীটির মুখ দর্শন করতে? গেলে মুখই দেখবে, কথাটা দিতে পারছে না যদিও, কারণ সে নারী লোভী, নারী দেহ নেশার মতো টানে থাকে। রেড ওয়াইন আর নারীতে বিশ্রীভাবে আসক্ত সে। কি আর করার, পুরনো অভ্যাস তো, ছাড়ের ইচ্ছেও নেই যদিও। মনে মনে এসব ভাবতে ভাবতেই সে ভাঙা বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়। নিঃশব্দে চলাফেরা করায় পারদর্শী সে, কিন্তু গিয়ে দূরে থেকে খেয়াল করলো মেয়েটা সেখানে নেই। পালিয়ে গেল নাকি? আশেপাশেও কেউ নেই। কাউকে না দেখে ইয়াসির শীষ বাজালো। মুহূর্তেই তার মতো করে আরেকটা শীষ বাজালো। অবাক হলো ইয়াসির, ওই মেয়েটা নাকি শীষ বাজাতেও পারে? বাহ, দারুণ তো। তা আর কি পারে সে? তবে শত্রুকে দুর্বলভাবে নেয়ার বোকা সে নয়। তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে হাতে নিতে একটা গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে। নিশানা দেখে হাসলো সে। এর সাথে খেলাটাও খুব জমবে মনে হচ্ছে। তবে খুকির বুকে পাটা আছে বলতেই হয়। ইস, তাকে একটা দেখার জন্য মনটা আকুপাকু করছে। কথাটা ভেবে পা বাড়াতেই জঙ্গলের শুকনো গাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের আলোয় দেখা গেল কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ, দারুণ দুটো চোখ, চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাদমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা বাক্যই উচ্চারণ করলো, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগে মেয়েটি শুট করে বসলো তার বুক বরাবর। শুদ্ধ সায়নকে বাড়িতে পাঠিয়ে পুনরায় এসেছে হাসপাতালে। যা লাগবে হাসপাতাল থেকে ব্যবস্থা করা হবে। সারাদিন রোজা থেকে দৌড়াদৌড়ি করে প্রায় সবাই ক্লান্ত। তাছাড়া মেডিসিনের প্রভাবে পেশেন্টরাও সবাই ঘুমোচ্ছে। এখানে আপাতত সবাই না থাকলেও চলবে। রুবাবকে বলেছিল বাকিরা যেন বাড়িতে পাঠিয়ে যায়। বাকি রাত সে থাকবে হাসপাতালে। রুবাবও ওর কথা মতো তাই করেছে এবং শুদ্ধকে কলে জানিয়েছ তা। কিন্তু শুদ্ধ এসে দেখে রুবাবের কাঁধে মাথা রেখে শীতল ঘুমাচ্ছে। ওকে দেখে রুবাব ইশারা করলো কথা না বলতে, কারণ কেবলই ঘুমিয়েছে মেয়েটা। শুদ্ধের বিরক্ত মুখে তাকিয়ে বিড়বিড় করতে করতেই চলে গেল নারদের সাথে কথা বলতে। আর কোনো সমস্যা হয়েছে কিনা জানা দরকার। না, তেমন কোনো সমস্যা হয়নি দেখে ফিরে এলো আইসিইউর সামনে। তারপর ধীর কণ্ঠে রুবাবকে বলল, তুইও বাড়ি চলে যা। কিন্তু শীতল, ওরা তো ঘুমালে মরা গরু, এভাবে কেউ ঘুমায়? কার ব্যথা করবে না? দাঁড়া, ওকে কেবিনে শুয়ে দিয়ে আসে। আমার একটা কথা যদি শুনে বেয়াদবটা।
মাঝে মাঝে ইচ্ছে করে থপড়ে থপ ফেলে দিতে। থাক, বকিস না। না, বকবরা কোলে তুলে নাচবো। কথাটা বলতে বলতে শুদ্ধ রুবাবের কাঁধ থেকে শীতলের মাথা নিজের বুকের কাছে নিল। এরপর ধীরে সুস্থে শীতলকে কোলে তুলে হাঁটা ধরলো কেবিনের দিকে। রুবাব ঠোঁট কামড়ে মৃদু হাসলো। ভালো নাকি বাসে না, আবার যত্নেরও কমতি রাখে না। শীতলকে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে সে রুবাবকেও চলে যেতে বলল শুদ্ধ। এদিকে সাহিরির সময় হয়ে আসছে। রুবাব ওদেরকে সাবধানে থাকতে বলে রওনা হলো বাড়ির পথে। শুধু কেবিনে ফিরে পাশের ফাঁকা বেডে শরীরটা এলিয়ে দিল। কি ভেবে যেন ঘাড় কাত করে তাকালো ঘুমন্ত শীতলের দিকে। এই বোকা রানীটা জানে তার জন্য কত কি ঘটে গেছে। এমনকি সে এত রাতে কোথায় থেকে ফিরল, কার সাথে দেখা করতে গিয়েছিল, কিছুই তো জানে না। হয়তো জানবেও না, কারণ বর্তমানে তার ত্রিসীমানায় আছে কঠোর নজরদারি এবং কঠোর সতর্কতা। না রেখেও যে উপায় ছিল না, কারণ ঘোর বিপদ যে দোরগোড়ায়। এসব ভেবেই সে নিঃশব্দে উঠে বসে। রক্ত নেওয়ার সময় যেখানে সূচ ফোটানো হয়েছিল সেখানে লাল হয়ে আছে। মেয়েটার শরীর এত নাজুক, হালকা স্পর্শেও লাল হয়ে যায়। সে হাত থেকে নজর সরিয়ে থাকালো ওই আদরি মুখটার দিকে। এই আদরের পুতুলটাকে ভালোবাসার কারণ জানে না, তবে ছোট থেকে কেন জানো মনে হতে এই জীবন্ত পুতুলটা শুধু তারই রুমে শোভা বাড়াবে, তারই হবে, হতেই হবে। কারণ পুতুলের জন্য তার বুকটা হবে নিরাপদ আবাস স্থল। কথাটা ভেবেই সে উঠে দাঁড়ায়। বোতল থেকে পানি খেয়ে পুনরায় শুতে। শায়নের মেসেজ এলো, শি ইজ ওকে। মেসেজ দেখে স্বস্তির শ্বাস ছাড়লেও বুকের দাবানল যেন তখনও জ্যান্ত, এবং এটাও অবগত এই দাবানল এত সহজে থামায়। মনে মনে এসব ভেবে ঘুম আসবে না জেনেও চোখ জোড়া বন্ধ করে নিল, কারণ তার পাশের বেডে থাকা ঘুমকুমারীর চোখের পাতা পিটপিট করছে। এতক্ষণ সে অভিনয় করছিল বুঝতে বাকি রইল না। দিনকে দিন ফন্দিবাজ হচ্ছে মেয়েটা। তবে এই মুহূর্তে পাজিটার বাঁচালো তার হাত থেকে বাঁচতে তাকেও এখন ঘুমানোর অভিনয় করতে হবে। সত্যি সত্যি শুদ্ধের চোখের পাতা বন্ধ করতে শীতল চোখ খুলে তাকালো। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখলো ঘুমন্ত শুদ্ধকে। বালিশ ছাড়াই ঘুমোচ্ছে মানুষটা। সে উঠতে গেলে হাত ছাড়া বেড শব্দ করতেই চোখ বড় বড় হয়ে গেল। যখনই দেখলো শুদ্ধের ঘুম ভাঙেনি তখনই হাঁপ ছেড়ে বাঁচলো যেন। অতঃপর সে বেড থেকে নেমে কেবিনের বাইরে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে মাথা উঁচিয়ে তাকালো। পাক্কা 1 মিনিটের মধ্যে কেবিনে না এলে চড়িয়ে ভেতরে আনবে বলে ভেবে নিল। মিনিট না, 40 সেকেন্ডের মাথায় ফিরে এলো শীতল। সাম্য সৃজন ও সিরাতকে দেখতে গিয়েছিল। সব ঠিকঠাক দেখে কেবিনে এসে নীরবে পায়চারি করলো। নখ কামড়াতে কামড়াতে শুদ্ধের দিকে একবার উকি ঝুঁকিও মারল। সে ঘুমোচ্ছে ভেবে এক বুক সাহস নিয়ে এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে শুদ্ধের মাথা ধরে বালিশে রাখলো। শুদ্ধের কাঁচা ঘুম না ভাঙিয়ে কাজটা করতে পেরে মিষ্টি করে হাসলো। তারপর কিছুক্ষণ শুদ্ধের মুখপানে তাকিয়ে বিড়বিড় করলো, এই যে বিশুদ্ধ পুরুষ আমাকে ভালোবাসতে শেখাবেন, দক্ষিণা হিসাবে আমার আমিটাকে দিয়ে দেব। কথাটা বলে একটু থামলো। তারপর মুখ বাঁকিয়ে শুদ্ধের নাকের উপর আলতো করে ঠোকা মেরে পুনরায় বলল, এই নাকের ডগায় এত রাগ কেন শুনি? এখন এক ঘুষিতে নাক ফাটিয়ে দেই। একটা ভুল করেছি না হয়, তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে? একটা সুযোগ তো দিন, আর কষ্ট দেব না তো। ওই ভুলটাই না হয় ফুল করে ভালোবাসার সমেত আপনার কাছে অর্পণ। শীতল আপন মনে বিড়বিড় করে কথাগুলো বলেই দ্রুত সরে এলো। কখন উঠে যায় বলা যায় না, কি দরকার এত রিস্ক নেয়া। তারপর সে উঠে এসে তার বেডে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অথচ শীতল টেরও পেল না পাজি পুরুষটা সবই শুনেছে। সব শুনে মনে মনে হেসে খুঁটি খুঁটি হচ্ছে। এবং এই শান্তরূপী পুরুষটা ঘন্টা তিনেক আগে কি কাণ্ডটাই না ঘটিয়ে এসেছে। ঘন্টা তিনেক আগের ঘটনা, গত পর্বের শেষাংশ থেকেই সূচনা। কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ উফ, দারুণ দুটো চোখ, চোখেও যেন অগ্নি বর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাতমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা বাক্যই উচ্চারণ করলো, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগে মেয়েটা শুট করে বসলো তার বুক বরাবর। যদিও টার্গেট বুঝে দ্রুততার সাথে বসে পড়েছিল মাটিতে। এর পরপরই উঠে দাঁড়িয়ে মেয়েটা আর পায়নি। এদিকে ওদিকে খুঁজে গিয়ে শুনতে পায় কারো ফিসফিসানি শব্দ। সে শব্দ অনুসরণ করে
এগোতেই হাতের ঘড়িটা রেড অ্যালার্ট দিতে থাকলো অনবরত। অর্থাৎ এখানে সেফ নয় সে, সেটা দেখেও হাসলো। ছোট্ট থেকেই বড় হয়েছে রিস্ক নিতে নিতে। জীবন নিয়ে বাজি ধরতে তার ভালোই লাগে। মোদ্দা কথা, মাফিয়া কিন্তু আর এমনি এমনি হয়নি। সামান্য একটা রেড অ্যালার্টে যদি পেছনে যায় তাহলে কি ভালো দেখায়? না, মোটেও না। তাছাড়া কাপুরুষরা পালায়। কথাটা ভেবে সে ক্রূর হেসে পেছনে সরতেই কারো উপস্থিতি টের পেল। চট করে পেছনে ঘুরে পিস্তল তাক করতে দূর হতে জ্বলন্ত অগ্নিশিখায় ধীরে ধীরে স্পষ্ট হলো সোয়েব শুদ্ধের শক্তপোক্ত শারীরিক অভয়। তার থেকে 5 হাত দূরত্বে দারুণ এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ছেলেটি। তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে আছে তারই দিকে। ছেলে হয়েও সে বলতে বাধ্য, এই সায়েন্টিস্টের অ্যাটিটিউডের হাই লেভেলই তার পার্সোনালিটির পরিচয় দেয়। বডি ফিটনেস দেখতে যেমন, তেমনই ধারালো তার দুর্ধতা। নয়তো এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হওয়ার কথা না। শুধু আজ সরাসরি দেখলো মাফিয়াকে, এর সুদর্শন রূপ। ইয়াসিরের নীলাভ চোখ আর ফেস বলে দিচ্ছে দেশি বিদেশি মিলেই তার মুখাবয়। অদ্ভুত রকমের সুন্দর দুটো চোখ, ডান চোখের পাশটায় কাটা দাগ, নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা। বয়সটা সম্ভবত 35 থেকে 38-এর কাছাকাছি। এই হচ্ছে মাফিয়া কিং ইয়াসির খান। এতদিন ছবি কিংবা ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফিচাল হাসলো ইয়াসির। শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাকই হয়েছে, তবে বিস্ময় ভাবটা চট করেই লুকিয়েও ফেলল। শত্রুকে দুর্বলতা দেখাতে নেই। দুজন মুখোমুখি দাঁড়িয়েছে, হাইট প্রায় সমানে সমান, মুখে রা শব্দ নেই কারো। তবে চার চোখে ভয়াল শিকারীর চাহনি, সেই চাহনিতে যেন ধ্বংস অনিবার্য। তাদের দেখে মনে হচ্ছে একজন ভয়ানক হারপিয়া তো আরেকজন অ্যাকুয়েলা ক্রিয়াসোর্টোস, দুজনই শক্তিশালী শিকারী। শুদ্ধ ইয়াসিরের দিকে তাকিয়ে একটা কাঠের গুড়ির উপর পা তুলে রাজকীয় ভঙ্গিমায় বসল। বসার ভঙ্গিমাও ছিল চমৎকার। তার দৃষ্টি নিবদ্ধ এখনো ইয়াসিরের দিকে। তাকে বসতে দেখে ইয়াসিরও বুঝে নিল কিছু বলতে চায় শুদ্ধ, কি বলে শোনা দরকার। তাই সেও এক পায়ের উপর পা তুলে বসলো মরা গাছের গুড়ির উপর। তারপর হাতে থাকা পিস্তল দিয়ে ঘাড়ের কাছটায় চুলকাতে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমি। কাজের কথায় আসা যাক। যাক। FGSL নামে যেই ফর্মুলা তুমি তৈরি করেছো ওটা আমার চাই। তারপর? ওটা আমার লাগবে। এটুকুই? এইটুকুই যে নয় সেটা বুঝতে এখনো বাকি আছে নাকি চৌধুরী? এখন আমার মুখেই শুনতে চাচ্ছিস যখন বলছিস শোন, তোর বাড়ির সবচেয়ে আদরে ফুলটা আমার চাই। চাই মানে চাইই চাই। ফুল দে, পাক্কা প্রমিস। দেশ ছেড়ে চলে যাব, আর জ্বালাবো না তোদের। খুব যত্নে রাখবো ভাই, দিয়ে দে। ফুলে যেমন সৌরভ আছে তেমনি কাটাও আছে, সেটা জানিস? সেই কাটা কে, তুই বুঝি? ধরে নে তাই। কথাটা শুনে ইয়াসির হো হো করে হেসে ওঠে। কিন্তু হাসতে হাসতে কোথা থেকে একটা গুলি এসে বিঁধল তার বাম পায়ে। গুলি ক্যাত করে গেঁথে গেছে মাংসে। গুলি এলো কোথা থেকে, খেয়ে করলো? ইয়াসির উত্তেজিত হলো না, সেভাবেই বসে রইল। শুদ্ধ ফিচাল হাসলো, তারপর কণ্ঠে অবাধ কঠোরতা ঢেলে জোর গলায় বলল, ওটা আমার সঞ্জীবনী ফুল। আমার ওই অমৃত ফুল যেমন প্রাণ দেয় তেমনি প্রাণ নেয়ও, এবং সেই ফুল রক্ষা করে বিষধর সাপ। সেসব কালকেউটে সাপের বিষ হজম করতে পারবি না তুই, বরং মেপে গুনেও শেষ করতে পারবি না ঠিক কতটা সাপ ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু ওই একটা ফুলের পেছনে। তোকে আমি বারবার ওয়ার্নিং দেব না। ধরে নে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। এর চেয়ে বেটার হয় বিদেশি মাল বিদেশে ফিরে যা। দেশটা কি তোর বাপের কেনা? না, তোর বাপের কেনা, তবু থাকতে পারবি না। শুদ্ধের কথা শুনে ইয়াসির বিজ্ঞের মতো মাথা নাড়ায়। তারপর আজাইরা পেঁচাল বাদ দিয়ে বলল, কোথায় যেন শুনেছিলাম অন্যের জিনিস কেড়ে নেওয়ার মজা অমৃতের সমান। অভিজ্ঞতা আছে নাকি? না, ওসব ছোট লোকই কারবার। ছোট লোকদের মাঝেই এইসব দেখা যায়। আর আমরা হলাম চৌধুরী, আমাদের সঙ্গে সেসব যায় না। তবে তোর সঙ্গে কিন্তু খুব যায়। একের পর এক অপমানজনিত কথা শুনে ইয়াসিরের মুখ থমথমে হলো। ইচ্ছে করলো এখনই একটা বুলেট শুদ্ধের বুকে গেঁথে নিতে, কিন্তু তাতে খেলা শেষ হয়ে যাবে। এত সহজে দিতে গেলে খেলার মজা আসে না। তাই সে গা ঝাড়া দিয়ে আশেপাশে তাকাতে তাকাতে বলল,
বাংলার আকাশে বাতাসে প্রেমে প্রেমে গন্ধ ছড়াছড়ি, প্রেমের নেশালু সুগন্ধ। আমার লোভী মনটাও যে এবার শীতল হতে চাইছে। শীতলের শীতলতা সর্বাঙ্গে মাখতে ইচ্ছে করছে। লোভে পাপ আর পাপে কাফন ছাড়াই 3.5 হাত মাটির কবর। চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ গ্রহণ করতেও তো যোগ্যতা লাগে। এই যোগ্যতা আছে নাকি তোর? সোয়াইব, মুখ সামলে বস। হাত ফসকে গেলে শেষ নিঃশ্বাস এখানেই ছাড়তে হবে। সরি, বিন্দুমাত্র ভয় পেলাম না। এবার অন্য কিছু ট্রাই করতে দেখি। শুদ্ধের কণ্ঠে ব্যঙ্গাতুর সুর স্পষ্ট। শীতলের কিডন্যাপিং এর পর থেকে শুদ্ধের কাজ ছিল পাতাল ফুঁড়ে হলেও ইয়াসিরকে খুঁজে বের করা। সে তাই করেছে। মাঝের দিনগুলোতে স্থির হতে পারেনি, শান্তিতে একদণ্ড ঘুমাতেও পারেনি সে। বারবার মনে হয়েছে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে কেউ। এত বড় কলিজা, এত দুঃসাহস। সেই ব্যক্তিকে তো তার মুখোমুখি চাই। পাওয়ার পর কি করবে ওটা পরের হিসেব, তবে চাই। সে কথায় নয় বরং কাজে বিশ্বাসী। গোপনে সারা ওর মুদ্রদোষও বটে। ঠিক এই স্বভাবের কারণে গোপনে ইয়াসিরকে খুঁজে বের করে ফেলেছে সে। স্কাই ড্রাইভিং ছিল শুধুমাত্র। সেখানে মূলত গিয়েছিল ইয়াসিরের খোঁজ পেতে। পার্সোনাল জেট ভাড়া করেছিল ইয়াসিরের জয়ের ফল করতে। আর এসব করতে গিয়ে বেরিয়ে এসেছে রাশিয়ান সায়েন্টিস্টের মিখাইল ইগোরের নাম। ইগনের সাথে শুদ্ধের সম্পর্ক বরাবরই তিক্ত, কারণ ইগর প্রচণ্ড অহংকারী ও সুবিধাবাদী। তাছাড়া সে মুসলিমদের দেখতে পারে না। এবং 60 ঊর্ধ্ব বয়সী ইগর নিজেকে সর্বদা সর্বোত্তম ভাবে। অন্যের শ্রম মেধা তার কাছে হেয়। এবং বলা বাহুল্য, ইগর হায়ার করেছে এই মাফিয়াকে ইয়াসির খানকে। কেন করেছে? কারণ শুদ্ধ মাস 6 আগে ইগরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোটি টাকার অফার দেওয়ার পরও তার তৈরি করা একটা ফর্মুলা ইগরকে দেয়নি সে। এটাও মূলত তার রাগ। ধূর্ত লোকটি নিজেকে আড়ালে রেখে বাংলাদেশেও এসেছিল। হাত মিলিয়েছিল সায়নের চরম শত্রু আবু সিদ্দিকের কাছে। আর সিদ্দিকের মাধ্যমে ইয়াসিরকে টোপ হিসেবে ব্যবহারও করেছে। কিন্তু সিদ্দিক আর ইগর হয়তো জানেই না ইয়াসিরও আরেক চিজ। তাদের থেকে লক্ষ কোটি টাকা হাতাতে দুজনকে নিয়ে আরেকটা করা দান সাজিয়েছে। যে দানে ইয়াসির হয়তো ভেবেছে একাই বাজিমাত করবে, কিন্তু ও হয়তো ভুলে গেছে ভাবেরও ভাব থাকে। কিছুক্ষণ চুপ থেকে ইয়াসির উঠে দাঁড়ালো। পা থেকে এখনো রক্ত ঝরছে। তা দেখে রুমাল বের করলো। তারপর পা বাঁধতে বাঁধতে হাসতে হাসতেই বলল, ইয়াসিনের নজর পড়েছে অথচ সে জিনিস পায়নি। এমনটা কখনো হয়নি। তবে তোর ফুল কবে তুলবো জানি না, তবে ওয়াদা করছি তুলবই। কথা বলতে না বলতে ক্ষিপ্ত গতিতে একটা ঘুষি এসে পড়ল তার নাক বরাবর। শুধু থামলো না, পরপর দুটো দানবীয় ঘুষি মারতে ইয়াসিরও পাল্টা আক্রমণ করতে উদ্যত হলো। সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হলো সায়ন। ছোট ভাইকে মারতে দেখে চেঁচিয়ে উঠল, এই হারামজাদা, ছাড় আমার ভাইকে, ছাড়। আমার ভাইয়ের গায়ে একটা টোকা পড়লে তোর নতুন করে খাজনা করব শালা। ইয়াসির শুনলে তবে থামলো না। সেও একটা ঘুষি মেরে দিয়ে বলে, সরি ব্রো, দুম করে মেরে দিয়েছি। আর একটু আগে বলবেন না? আর আপনার ভাইটা যা দুষ্টু, একটা কথাও শোনে না। তাছাড়া আপনাদের ফুল ভাগাভাগি, আমাদের ফুল ভাগাভাগি হচ্ছে, আপনি এর মধ্যে আসবেন না। হ্যাঁ রে শুদ্ধ, মাসির ছেলে মামাতো ভাই কি কয় এইসব? এই চ্যাংরা কি চিনোস আমারে? একেবারে খালাইয়া লোমো। আমি ছেলে হয়ে ছেলে খেতে পারি না, রুচিতে বাদে। কথাটা শুনে শুদ্ধ ও সায়ন দুই ভাই একে অপরের দিকে তাকালো। সায়ন এগিয়ে গিয়ে ইয়াসিরের শার্টের কলা ঠিকঠাক করে বলল, ওভার স্মার্ট সেজো না ব্রো। খাওয়া খাওয়ির ব্যাপারে আমি কিন্তু কম চাই না। যাও এবার রাস্তা মাপো, নয়তো এমন চোতন দেব মুখ কুচকে আউশ করার সময় পাবে না। এ কথা বলতে না বলতে সেখানে কালো পোশাকধারী অনেকগুলো ছেলে এসে হাজির হলো। এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে। বুঝতে বাকি রইল না তারা ইয়াসিরের লোক। তবে তাদের দেখে শুদ্ধ ও সায়ন ভয় পাওয়া তো দূর, খপালো কুচকালো না। ছেলেগুলো শুদ্ধ ও সায়নের দিকে এগোতে পরপর একই সাথে 5টা অদৃশ্য গুলি এসে বিঁধল ফাঁকা মাটিতে। ভয় পিছিয়ে গেল তারা। বুঝলো কেউ আড়ালে আছে। তবে ইয়াসির ইশারায় ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল, শ্বশুরবাড়ির লোকেদের অসম্মান করতে নেই, বউ গোস্তা করে।
পিস্তল নামা। শীতলকে বউ বলায় রাগে শুদ্ধের মাথা চিটচিট করে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, সময় ভিক্ষা দিলাম, কলিজার হেফাজত কর, নয়তো তোর কলিজা এখনো ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেব এবার। আই সোয়ার, জাস্ট ইঞ্চি ইঞ্চি। এরপরই সেখানে গোলাগুলি শুরু হয়। কে মারলো, কে মরলো, আর কে বাঁচলো দেখার সময় নেই তাদের। ইয়াসিরকে আহত করে ফিরে আসে দুই ভাই। এরপর 12তলা বিল্ডিংয়ের ছাদে বসে কিছু ব্যাপারে আলোচনাও করে। কথার মাঝখানে সায়ন হঠাৎ থেমে যায়। তারপর থেমে থেমে বলে, আমার মনে হয় শীতলের হাতে পিস্তল তুলে দেওয়ার সময় এসে গিয়েছে। সায়নের কথা শুনে ছাদের রেলিংয়ের উপর দুপা ঝুলিয়ে বসে শুদ্ধ। এখান থেকে পড়লেই কেল্লা ফতে। আমাবস্যার রাত হলেও বাতাস বইছে, বাতাসে উঠছে মাথার চুল। ভাইয়ের দেখা দেখি বসলো সায়নও। দুজনের হাতে বিয়ারের বোতল, মুখ থমথমে। কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধই জবাব দিল, তোর বোন বড্ড নাজুক, পিস্তলে ভার সহ দূর, পিস্তল দেখলেই জ্ঞান হারাবে। ইয়াসির শালা যেভাবে পিছনে লেগেছে, ওর এবার পাকাপোক্ত সেফটি প্রয়োজন। আমরা যতই ওর নজর রাখি, নিজের সেফটি নিজের কাছে। দেখছিস না, এত কড়াকড়ি নজরদারির পরেও পুনরায় আক্রমণ করে বসলো বাস্টারটা। ভাবতে পারছিস অ্যাসিডের ছিটে ফোটা শীতলের মুখে পড়লে কি হতো? ইয়ার হতো, ওই ব্লাডি বিচটা শরীরে 313 রকমের জীবন বুশ করে বসে বসে মজা দেখতাম। ভাইয়ের কথা শুনে সায়ন নীরবে মাথা দুলিয়ে মুচকি হাসে। আজকে হাসপাতালে রুবাব না থাকলে শাম্মু, সৃজন, সিরাতের সাথে শীতলকেও হাসপাতালে অ্যাডমিট করতে হতো। কারণ হাসপাতালেও ছদ্মবেশে কে একজন এসে শীতলের মুখে অ্যাসিড ছুটতে চেয়েছিল। যে ব্যক্তি ছুটতে চেয়েছিল সে ধরাও খেয়েছে। আজম এতক্ষণ বোধ হয় যত্নাত্মীয় করছে। তার হিসাব আগামীকাল করা হবে। সায়ন আপাতত হাসি থামলে গম্ভীর কণ্ঠে বলে, কেউ নাকি আমার বোনকে ভালোবাসে না, বাসবেও না। তবে এত দরদ আসে কোথা থেকে? বাসি না তো, আর বাসলেই বা কি? তোমার বোন ভালোবাসা বোঝে? ভালোবাসা পিষে গুলে খাওয়ালেও বুঝবে না কিছু। পাগলিরা তোকে চোখে হারায়, কিন্তু নিজের অনুভূতি বুঝতে পারে না। কথা বল ওর সাথে, আর ভাব কি করবি। কিসের কথা বলছো? সেফটি ব্যাপারে? হুম। পৃথিবী এত সুন্দর কেন জানো? কারণ পৃথিবীতে অতি চালাকের সাথে সাথে বোকাদেরও বসবাস। বোকারা আছে বলেই ভালোবাসার অস্তিত্ব এখনো টিকে আছে। খেয়াল করে দেখবে, চালাকরা কিছু ভালোবাসার মাঝেও ফায়দা খোঁজে, আর বোকারা কষ্ট পাবে যেন নিঃস্বার্থভাবে ভালোবাসে। কি পরিস্থিতি? স্বর্ণ ইন্টেলিজেন্ট, আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা আমিও জানি আর তুমিও জানো। মূলত এই কারণেই ওর হাতে পিস্তল তুলে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু শীতল বোকা, আবেগী, মাথা মোটা, ধীরে সুস্থে হাজারবার ভেবে ভুল সিদ্ধান্ত নেওয়া ওর বদ অভ্যাস। মাঝে মাঝে ওর দুষ্ট বুদ্ধিতে ওই ধরা খায় দেখো না। তাকে যদি পিস্তল দিয়ে সেটা লুকিয়ে রাখতে বলো, দেখবে কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়বে। তাই ওকে নিয়ে এসব চিন্তা করা যাবে না। ও যেমন আছে তেমনই থাকুক, বরং এসব জানলে ভয় পাবে। সেই ভয়ই কেড়ে নেবে তার ডানা ছাপটে মুক্ত মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর সুখ। এর চেয়ে সে তার মতোই থাকুক। আমি আছি তো, ভরসা রাখো আমার উপর। কথা দিচ্ছি, আমি জীবিত থাকতে তোমার বোনের উপর ফুলের টোঁকাও পড়তে দেব না। শুদ্ধের কথাগুলো সায়নও গভীরভাবে ভাবল। শুদ্ধ কথাগুলো ভুল বলেনি। অতঃপর দুই ভাই আরো কিছু ব্যাপারে আলোচনা করলো। আধা ঘন্টা পর সেখানে আরো কয়েকজন হাজির হলো। তাদের নিয়ে একটা মিটিংও হলো। টানা 1.5 ঘন্টা সেই মিটিং শেষ করে সায়ন গেল বাড়ির দিকে, আর শুদ্ধ হাসপাতালে। সময় যেন বহমান স্রোত, সে আপন মনে বইতে থাকে, নিজস্ব গতি দেয়। আমাদের জীবনের সুখ কিংবা দুঃখ কোনটাই স্থির নয়। সুখের পরেই যেমন দুঃখের আগমন, তেমনি দুঃখের পরপরই সুখ এসে ভুলিয়ে দেয় কিছু কষ্ট, কিছু ব্যথা। এদিকে দেখতে দেখতে কেটে গেছে প্রায় দুটো সপ্তাহ। শাম্মু, সৃজন, সিরাত আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি এসেছে। চিকিৎসা এখনো চলমান তাদের। আরও সপ্তাহখানিক ওদের হাসপাতালে থাকার কথা থাকলেও বাচ্চা দুটো বাড়ি আসার জন্য কেঁদে কেটে হয়রান। ঘুরে ফিরে একই কথা, হাসপাতালে ভালো লাগে না। শুদ্ধ, সায়ন, রুবাব, শখ, স্বর্ণ, শীতল যে যেমন ভাবে পারে তাদের সময় দেয়, হাসাতে চায়। কিন্তু ওরা একসাথে কান্না জোরে আবদার ধরে বাড়ি চলো, বাড়ি চলো। এই যাকে ভালো লাগে না। পরে দুজন নার্সকে তাদের দেখভালের জন্য আনাও হয়েছে। রিপোর্টে এসেছে সিরাতের মেরুদণ্ডের হাড় না ভাঙলেও ফাটল ধরেছে। বড্ড ভুগতে হবে ওনাকে। সেজন্য সোজা হয়ে দাঁড়াতেও পারে না, প্রচণ্ড ব্যথা করে। ডাক্তারও জানিয়েছেন শারীরিক ক্ষত সারলেও এই সমস্যা দীর্ঘদিন থাকবে। সব মিলিয়ে কটা দিন চৌধুরী নিবাস যেন নেতিয়ে পড়েছিল। সুখ হারিয়ে গিয়েছিল যেন বাড়িটা থেকে।
আজ গোটা 14 দিনের মাথায় বাড়িটি আবারও গম গম করছে। কথার হাট বসেছে, হাসি খুনসুটিতে বাড়ি মেতে উঠেছে। বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছে সকলের আনন্দ মেলা। সব সদস্য উপস্থিত, কোন একটা কারণে হাসছে সবাই। শারাফাত চৌধুরী তাকিয়ে তাকিয়ে দেখছে সবার হাসি মুখ। এতগুলো দিন যেন শ্বাস নিতেও কষ্ট হতো ওনার। হবে নাই বা কেন, এ বাড়ির বাচ্চাগুলোই তো বাড়ির প্রাণ। তারা কি অসুস্থ থাকলে ভালো থাকা যায় নাকি? আজকে 15 রমজান, অথচ এতগুলো দিনে সবাই মিলে একসাথে ইফতার করতে পারেনি। তাই আজ বাড়িতে চলছে ইফতারের পার্টি। সব কাজ হাতে হাতে করছে সবাই। সিরাত হুইল চেয়ারে বসে আছে। রোজ প্রতি বেলায় অনেকগুলো মেডিসিন নিতে হয়, যার ফলে রোজা রাখতে পারেন না। এ নিয়ে আফসোসের শেষ নেই ওনার। সীতারা সিমিন দুই যা কত কিছু বলে বুঝায়, মানসিক সাপোর্ট দেয়। জায়দের সাপোর্ট পেয়ে ওনার বাপের বাড়িতেও যাননি উনি, কারণ উনি খুব ভালো করেই জানেন এখানে ওনার বিন্দু পরিমাণ অযত্ন হবে না, বরং এই বাড়ি ছেড়ে গেলে আরও অসুস্থ হয়ে যাবে। বিয়ের আগে ভাবতেন বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই, কিন্তু এখন ভাবেন নিজের সংসার ছাড়া শান্তি বুঝি আর কোথাও মিলবে না। এখানেই শান্তি, এখানেই সব স্বস্তি। শুধু কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল, সে এসে দেখে তার রুমের দরজা হাট করে খোলা। ভেতরে কে গেছে বুঝতে বাকি নেই তার। পুরনো সে পার্স আবার দাওয়াতে। শীতলের অত্যাচার আবার বেড়ে গেছে। কদিন পার্সে কাজ না করায় কাদো কাদো মুখে দরজা থেকে ঘুরে যেত। এখন পার্সে কাজ করছে দেখে এখন সোজা রুমে ঢুকে পড়ে। দুদিন ইগনোর করেছিল দেখে এতিমের মতো মুখ করে তাকাতো। এটা ওটার ছুতোয় কথা বলতে আসতো। 4 দিন আগে রাতে বাসায় ফিরতেই দেখে তারই রুমের দরজা কাছে বসে আছে সে। সরতে বলতেই কান ধরে কেঁদে কেঁদে বলেছিল সরি। সে জবাব না দিলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা স্বরে বলেছিল, সরি বলছি তো নাকি, আর কতবার বলবো? কেউ আমার উপর রেগে থাকলে আমার খুব কষ্ট হয়। এভাবে সরি বললে কি আর রাগ করে থাকা যায়, নাকি রাগের অভিনয় চালিয়ে যাওয়া যায়? অগত্যা থমথমে মুখে বলেছিল সে মাফ করে দিয়েছে, তবে এই শেষবার। অথচ মাফ পাওয়ার খুশিতে সে পূর্বের আবারও বাদরামো শুরু করেছে। যখন তখন রুমে আসা, রুমের জিনিসপত্র ঘাটাঘাটি করা, কিছু বললে মুখ ভেঙানো, খেতে বসে তার ভাগের খাবারে ভাগ বসানো, কফি এনে দিতে বললে আড়ালে গিয়ে এটো করে দাও। এভাবেই দিন কাটছে। এখন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে, কারণ কিছুক্ষণ আগেও দেখেছে শখের ফোন নিয়ে অনলাইনে ঈদের ড্রেস দেখছে। হয়তো গতবারের মতো কোনো ড্রেস দেখিয়ে দাঁত বের করে বলবে, শুদ্ধ ভাই, এই ড্রেসটা কিনে দেন না, এটা কিনে দিলে ঠিক পুতুলের মতো একটা বউ পাবেন। দাম কত? 9320 টাকা। একটা ড্রেসের দাম 9000 টাকা? টাকা কি গাছের শুকনো পাতা যে চাইলেই পাওয়া যায়? দেন না শুদ্ধ ভাই। বলছি তো টাকা নেই। ওই যে ওই লকারের সেকেন্ড ড্রয়ারে অনেকগুলো নতুন টাকার বান্ডিল আছে, ওখান থেকে নিন। তুই আবার আমার লকার খুলেছিস? আমি লকার খুলিনি, রুমে এসে দেখি খোলা। উকি মেরে দেখি অনেক টাকা, নতুন করকরা টাকা দেখে টাকা না হাতালে কি পাপ হয়? তাই 5000-এর নোট মেরে দিয়েছি। 5000 নিয়ে আবার ড্রেস কেনার আবদার করছিস? তুলে অছর মারার আগে চোখের সামনে থেকে যা, যা বলছি। কথাটা শুনে এই মুহূর্তে মন খারাপ করে চলে গেলেও পরের ড্রেসটা নিয়ে ছেড়েছে। আর রুমে যতই টাকা পড়ে থাক সে কখনো হাত দেয় না, বরং সেটা তুলে ঠিকঠাক জায়গায় রাখে, এবং সেও বুঝে তাকে রাগাতে ভাজিটাই সব বলে। পূর্ণ কথা ছেদ ঘটিয়ে শুধু রুমে ঢুকে দেখে শীতল 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে। একটা বালিশ ওর বুকের উপর, ঠোঁটে মিটি মিটি হাসি। তাকে দেখা মাত্রই লাফ মেরে উঠে হড়বড় করে বলে, শুদ্ধ ভাই, দারুণ একটা খবর আছে। শুদ্ধর কথায় কোনো জবাব না দিয়ে ওয়াচ খুলে ওয়ালেটটা বের করে রাখে। সে জানে কিছু না বললেও দারুণ খবরটা শীতল তাকেই বলবে। তখনও শীতলের চোখে মুখে আনন্দ ছড়ে পড়ছে, কিছু একটা নিয়ে খুব বেশি খুশি বোধ হয়। তখন সত্যি সত্যি শীতল বলল, আবার গাছে উঠেছিলি? কই না তো। তাহলে কিভাবে বুঝলি যে বাসায় দুটো ছানা ফুটেছে? মাটিতে দাঁড়িয়েই দেখলাম। তোর বাপ কোন কোম্পানির ভিটামিন খাওয়াচ্ছে তোকে যে মাটিতে দাঁড়িয়ে উঁচু গাছের মগ ডালে সবকিছু দেখতে পাচ্ছিস? কথাটা শুনেই শীতল মুখ ভোতা করে চলে গেল। তাকে যেতে দেখে শুধু ফ্রেশ হতে ওয়াশরুমে যাওয়ার আগে শীতল পুনরায় হাজির। ওর নায় আঙুল পেঁচাতে পেঁচাতে বলল, কিয়ারা ফোন করেছিল, ওর বাবা নাকি কোথা থেকে সাদা পেঁচার ছানা এনেছে, কি নাম রাখবে তাই জিজ্ঞেস করছিল। পেঁচাটা ছেলে নাকি মেয়ে? ছেলে। তাহলে তোর বাবার নামটা বলে দিতি। বলেছি। তোর বাবার নাম বলেছিস?
না, পেঁচাটা দেখা মাত্রই কেন জানি আপনার কথা মনে পড়েছিল, তাই কিয়ারাকে বলেছি নাম রাখতে সোয়াইপ শুদ্ধ। কথাটা বলেই শীতল নিজেই খিলখিল করে হেসে এক ছুটে দৌড়ে পালালো। চোখের পলকেই শুদ্ধের নাগালের বাইরে সে, নয়তো চালাকাঠের দর্শন পেতে হতো খুব ভালো করেই জানে সে। ওর কথা এবং দৌড়ে পালানো দেখে শুধু ভ্রু কুচকায়। তারপর বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। তখন বিকেল 5টা। এক ধরনের নরম ও কোমল আলো সেজেছে পশ্চিম আকাশ। ক্লান্ত হয়ে ম্লান হয়ে এসেছে দিনের আলো। সূর্য নেমেছে পাটে। পাখিরা ফিরছে আপন গৃহে। পাড়ার মোড়ে মোড়ে বসেছে ছোট্ট বড় ইফতারের দোকান। ক্রেতাদের ভিড়ে জমজমাট দোকানপাট। কোথাও কোথাও কোরআন তেলাওয়াত, গজল ওয়াজ বাজছে। কোথাও বা হরদমে চলছে ইফতার পার্টির আয়োজন। এসবকে পেছনে ফেলে ব্যস্ত পায়ে ছুটছে একদল ব্যস্ত পথচারী। এদিকে চৌধুরী বাড়ির রান্নাঘরে তাড়াহুড়ো লেগে গেছে গৃহিণীদের। দ্রুত হাতে কাজ সারছেন ওনারা। হাতের রান্না শেষে এখন ইফতার সাজাতে লেগে পড়েছে দুই চা। দুপুর থেকে একটানা সিতারা সিমিন এক হাতে সামাল দিচ্ছেন সব কাজ। সিরাত বসে আছে রান্নাঘর থেকে একটু দূরে, মুখটা বড্ড বেজার। ঝটপট কাজ করা মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, অথচ অসুস্থতা ওনাকে বসে থাকতে বাধ্য করেছে। খুব খারাপ লাগা কাজ করছে যাদের ঘামার্ত মুখ দেখে। তবু উনি বলেছেন বসে বসে কিছু কাজ ওনাকে দিতে। কথাটা শোনা মাত্র সিতারা খ্যাক করে বলেছে। বড় চায়ের কথা শুনে ফিক করে হেসে ফেলে সিরাত, হাসে সিমিনও। সিতারা ভ্রুকুচকে যাদের দেখে বেগুনি ভাজতে আরম্ভ করেন। সিমিন দুপুরের দিকে ফালুদার জন্য সাগুদানা রান্না করে ফ্রিজে রেখেছিলেন। এখন তা বের করে ফলমূল কেটে গুছিয়ে রাখলেন। নানা রকম জিনিস দিয়ে চমৎকার করে ডেকোরেশন করে শীতল। সে আবার এসব কাজ ভালোই পারে, কিন্তু এ নিয়ে 3বার মেয়েটাকে ডাকার পরেও সারা শব্দ নেই। তিনি বিরক্ত হয়ে আরেকবার হাঁক ছেড়ে ছাড়লেন। শীতল, এই শীতল, এইবার গেলে মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। ছোট জায়ের ডাকাডাকি শুনে সিরাজ জবাব দিলেন। মেয়েটা রোজা আছে, থাক না একটু রেস্ট করুক। এত বড় ঢিঙ্গি মেয়ে, ফলগুলো তো কাটতে পারে, সব কথা বলে দিতে হবে? একটা কথা যদি শোনে। কথাটা শুনে সীতারা আঁচলে মুখটা মুছে শরবতে চিনি গোলাতে গোলাতে বললেন। মেয়েটার শরীরটা বোধহয় ভালো না, পাখির দানা খেয়ে রোজা আছে। সেদিন রক্ত দিল। থাক, ওকে এই গরমের মধ্যে আর ডাকিস না ছোট। দুই জায়ের কথা শুনে সিমিনের রাগে গজরাতে গজরাতে একটু থালা বাসন ধুতে ধুতে বলে। তোমাদের আদরে আদরে ও আরো বাদর হচ্ছে। ওর বয়সী সাদিকাকে দেখো কি সুন্দর সংসার করে খাচ্ছে, অথচ এর গড়িমসি করতে করতে বছর যায়। ভালো কথা বললেও যদি শুনতো। শুনবি না তো শুনিস না। শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির খোঁচা খেতে খেতে নাকের জল চোখের জল এক হবে, তখন আমার কথা মনে পড়বে। তখন রুবা বেশে জবাব দিল। যে বাড়িতে আমার বোনকে কাজ করতে হবে সে বাড়িতে বিয়েই দেব না। আমাদের রাজকুমারীকে যে যত্নে রাখতে পারবে আমরা তার হাতে আমাদের বোনকে তুলে দেব। কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আয় বাবা। শ্বশুরবাড়ি গেলে রাজকুমারী যতই আদরের হোক, সেই আদর আর শ্বশুরবাড়িতে থাকে না। এজন্য বলছি, বোনের ভালো চাইলে কাজ শেখা। শীতলকে শিখিয়ে পড়িয়ে নাও বড় মামি। ও ছোট মানুষ, ওকে আর কি কাজ শেখাবো? বড় হোক, একদিন সবই শিখে যাবে। তখনই দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নামে শীতল। দুপুরে গোসল সেরে একটুখানি শুয়েছিল, কখন চোখ লেগে গেছে খেয়ালই করেনি। মায়ের ডাক শুনেছিল, তবে তখন আরামের ঘুম হারাম করে উঠে আসতে ইচ্ছে করছিল না। আরামে আরামে ঘুমিয়ে বিকেলও কাবার করে ফেলেছে। মেয়েটাকে এভাবে ধর্মড়ি করে দৌড়াতে নামতে দেখে সিমিন মুখ ফিরিয়ে নেয়। এমন ভাব করলেন যেন খুব রেগে আছেন। তখন শীতল ওড়নায় আঙুল পেঁচাতে পেঁচাতে আমতা আমতা করে বলল। ডেকেছিলে আম্মু? হুম। কেন? আমরা এখানে শুয়ে আছি, তুইও এসে শুতি, তাই। সিমিনের কথা শুনে শীতল ভেবাচাকা খেয়ে গেল। বুঝলো মাকে রাগিয়ে দিয়েছে, তাই মায়ের রাগ ভাঙাতে এগিয়ে আসতে দেখতে পেল কাটা ফলমূল এবং তারই পাশে ফালুদার কাপ। বুঝলো এ কাজ তাকেই করতে হবে, তাই সে কথা না বাড়িয়ে প্রতিটি সদস্যর জন্য ফালুদা রেডি করার কাজে লেগে পড়ে। রান্নাঘরে স্পেস কম, মায়েরা অন্য কাজকর্ম করছে দেখে সব সামগ্রী নিয়ে রান্নাঘরের সামনেই বসলো। তারপর সে বাদাম কুচি, টুটি ফ্রুটি, চকলেট স্প্রিঙ্কলস, রোজ সিরাপ, স্ট্রবেরি সিরাপ, ম্যাঙ্গো বা ভ্যানিলা আইসক্রিম
উইপড ক্রিম, কালারফুল ফলের কুচি, চকলেট সস, ক্যারামেল সস দিয়ে মন মতো করে সাজালো। রুবাব শীতলের বা পাশে বসে চুপ করে দেখছিল। সে বুঝে পায় না সাজানো গোছানোর ব্যাপারে মেয়েরা এত এক্সপার্ট কেন। এই যে ফালুদার কাপ এত সুন্দর করে সাজালো শীতল, কত যে কি দিল সেগুলোর নাম বলতে পারবে কি না শিওর জানা নেই। তবে তাছাড়া যাবে তো ওই পেটে, তাহলে এত কাহিনী করার কি আছে। সবগুলো একসাথে বড় একটা বলে নিয়ে ঝালমুড়ির মতো সব আইটেম একসাথে দিয়ে নাড়া দিয়ে ঘপাক ঘপ গিলে নিলেই হয়। অযথা টাইম ওয়েস্ট করার দরকার আছে? মানে মেয়েরাও পারে বটে। শীতল সেগুলো সাজিয়ে ফ্রিজে তুলে হাত ধুয়ে বের হতেই সীতারা বললেন, ওমা, ফোনটা শুদ্ধকে একটু দিয়াই না, আচ্ছা। বাগানের দিকে গেছে দেখ। হুম। আর শোন, আসার সময় কয়েকটা লেবু তুলে আনিস। আচ্ছা। কথাটা বলেই রান্নাঘর পেরিয়ে বাইরে এসে পিলারের পাশে দাঁড়িয়ে গেল। সুধীর ফোনের লক খুলতে চেষ্টা করলো, কিন্তু হলো না। তাই বিড়বিড় করে বকতে বকতে বাগানে গেল। বাগানে কেউ নেই, তাই গেল বাড়ির পেছন দিকের পুকুর পাড়ে। সরি, তাদের পুকুর পাড়টা শান বাঁধানো, অনেক জাতের মাছ ছাড়া বিধায় কেউ গোসল করে না। বাড়ির লোক এসে মাছ মেরে দিয়ে যায়। এদিকটায় নির্জন, তাই খুব একটা আশা হয় না। তবে শুদ্ধকে মাঝে মাঝে দেখা যায়। সে এখানে এসে দাঁড়িয়ে থাকে প্রায় সময়। এই যেমন এখনো দু পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাতাসে উঠছে তার কপালের উপর পড়ে থাকা অবাধ্য চুল। পরনে সাদা টি শার্ট, ট্রাউজার। সে পেছন থেকে চুপি চুপি এসে ভাও করার আগেই শুদ্ধ বলল, এখানে কি? ফোন দিতে এসেছি। শুদ্ধ হাত বাড়ালো। শীতল ফোন এগিয়ে দিয়ে শুদ্ধের পাশাপাশি দাঁড়ালো। সে শুদ্ধের বুক বরাবর। হঠাৎ দমকা বাতাসে শীতলের চুল এলোমেলো হয়ে গেল। উড়ন্ত চুলের ঝাপটা লাগলো শুদ্ধের চোখে মুখে। ব্যাপারটা খেয়াল করে ধমক খাওয়ার আগেই শীতল চুল গুছিয়ে হাত খোপা করে নিল। শাওন চৌধুরীর রাজহাঁসের মাংস ভীষণ পছন্দ। উনি মাঝে মধ্যে রাজহাঁস কিনে আনেন। কিছুদিন আগে খাবেন বলে এনেছিলেন, কিন্তু সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের জন্য খাওয়া হয়ে ওঠেনি। ফলস্বরূপ রাজহাঁস দুটো দিনের বেশিরভাগ সময় পুকুরে ভেসে বেড়ায়। সন্ধ্যার পর দারোয়ান কাকা ওদের গ্যারেজে রাখে। শীতলের হঠাৎ নজর গেল ভেসে বেড়ানো হাঁস দুটোর দিকে। সে বলল, পুকুরে ভেসে বেড়ানো হাঁসগুলো কত সুখী, তাই না শুদ্ধ ভাই? ইস, আমিও যদি হাঁস হতাম। আফসোসের সুরে বলা শীতলের কথা শুনে পুকুরে তাকালো শুদ্ধ। হাঁস দুটোকে আপন মনে ঘুরে বেড়াতে দেখে সত্যিই মনে হচ্ছে তারা ভীষণ সুখী। তারা পুকুরে ভাসতে ভাসতেই ছোট ছোট মাছ পোকা ধরে খাচ্ছে, কখনো নিজস্ব ডাকছে, পাশাপাশি ভাসছে। টলটলে স্বচ্ছ জলে ধবধবে হাঁস দুটোকে দেখতে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। হঠাৎ পুরুষ হাঁসটি নারী হাঁসটিকে চেপে ধরে সঙ্গমে লিপ্ত হলো। যা ঘটল সেটা ছিল অনাকাঙ্ক্ষিত। এই দৃশ্য দেখে মুহূর্তেই ঠোঁটে হাসি এঁটে দাঁড়িয়ে থাকতে দেখা গেল শীতলকে। শীতলের হাসি মিলিয়ে গেল। বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফর্সা আদুরে গাল দুটো রাঙা হয়ে ওঠে। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো। নারী হাঁসটি পালাতে গিয়ে পারল না, হাটকা পড়লো পুরুষ হাঁসটির নিচে। শুধু পাশে থাকায় সে আর তাকিয়ে থাকতে পারল না। দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। কেন যেন হাত পা ভীষণ কাঁপছে। অসীম লজ্জায় চোখ তুলে তাকাতেও পারল না পাশের মানুষটার দিকে। ক্ষত শখ করেই না হাঁস হতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। একরাশ লজ্জায় এক ছুটে পালিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, না না, আমি হাঁস হতে চাই না, ছি ছি। কথাটা বলতে বলতে পালিয়ে গেল ঠিকই, তবে ভুলেও আর পিছু ফিরে তাকালো না। কিন্তু একবার তাকালে হয়তো দেখতে পেত তার বিশুদ্ধ পুরুষ নিচের ঠোঁট কামড়ে ধরে হাসছে। হাসছে তার চোখ জোড়া। কি চমৎকার সে হাসি! সে হাসি নিদারুণভাবে স্বচ্ছ জলে ফুটে উঠেছে। শীতল চলে গেলে বুঝতে পেরে সে হাসতে হাসতেই বলল, কেবল তো শুরু লাজুকতা, এখনই লজ্জায় ডুবলে চলবে? সর্বনাশের ছিপাগলে যাওয়ার কথাও তো স্মরণে রাখতে হবে। কথাটা বলেই সে মিটিমিটি হাসতে হাসতে পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। আর শীতল দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকলো। মেয়েকে দৌড়ে আসতে দেখে সিমিন কটমট করে তাকিয়ে রইল। সব সময় ফিঙ্গে ডানার মতো এ মেয়ে ছুটে বেড়ায়। স্থিরতা বলতে কিছু যদি থাকে এর মধ্যে, এ নিয়েও সাবধান করেছেন। সাবধান করলেই বা কি, এ মেয়ে শুধরাবে না। তবে ভেবেও নিলেন অকারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি মুখ থুবড়ে পড়ে তাহলে তখনই আরেক ঘা বসাবেন। শীতল লাজুক মুখে হাসতে হাসতে এসে দাঁড়াতেই
মায়ের সামনে থমকে দাঁড়িয়ে গেল। হাসি লুকানোর বৃথা চেষ্টা করে মুখ ভোঁতা করে মনে মনে ভাবল,